এইটা ঢাকার শহর, আমাগো ঢাকার শহর। এই শহরের আলো বাতাসে আমাগো বাইরা ওঠা, এই শহরের হগল রাস্তাঘাট আমাগো হাতের রেখায় জল জল করে। এই শহরের বহু ইতিহাস আমগো চক্ষের সামনে। এই শহরে আসিল আমগো একজন মানুষ, একজন আপন মানুষ। মাত্র 24 বছর 352 দিন আয়ু লয়ে আইছিল দিন নাই। আমাগো কাছে ইমন ভাই, আপনাগো কাছে রূপালী পর্দার কিংবদন্তি নায়ক সালমান শাহ। আমাগো ভালো লাগতো জায়গায় প্রতিবাদ, বিশ্বাস রাখতাম সংগ্রামে। রক্তপাতহীন অহিংস রাস্তার কথা যারা কপচায়, আমি জানি ওরা ভদ্রলোক, বউ পিটায়, বেধমসে। এও জানি দিনের বেলায় আবার এইগুলো আদর্শ জনগণ। তাই সব ফালায়া দেখেন না ভরসার এই রাস্তায়। স্বপ্ন দেখি একদিন এই শহরের প্রত্যেকটা দেয়াল, প্রত্যেকটা রাস্তায় লেখা হইব স্লোগান, কবিতা আর ফিরাউনের গান। একদিন বাসে রিক্সায় আমাকে প্রত্যেকটা আড্ডায় পৌঁছায় যাইব কবিতার ম্যানিফেস্টো। একদিন এই ঢাকা শহরের সকালবেলা সমস্ত শুনশান উৎখাত কইরা গাইব গান। এই যে এইভাবে আমগো বাইরা ওঠা, এই বাইরা ওঠার পিছনে আছে একটা সোনালী শৈশব। আমগো মহল্লার শৈশব। মহল্লারে আমাকে মহল্লা কওয়া, এর পিছনে অবদান ইমন ভাই, যারে আপনারা চিনেন নায়ক, কিংবদন্তি নায়ক সালমান শাহ হিসেবে। আমার বাসা ছিল নূরজাহান রোড গার্লস স্কুলের উল্টা পাশে, 1.5 তলা কাঁঠাল গাছওয়ালা বাড়িটা। বহু বড় বড় মানুষকে দেখার অভ্যাস আমাগো হইয়া গেছিল, যা পরে আমার বন্ধু বান্ধবের ব্যক্তি জীবনে কামে আসছিল। যাই হোক, আপনারা যারা চিনতেন সালমান শাহ নামে, আমরা মোহাম্মদপুর নূরজাহান রোড চিনতাম ইমন ভাই নামে। কাচের বোতলে কোকের ছিপিতে লেখা থাকতো 5 টাকা, 8 টাকা, 100 টাকা। কাচের বোতলের লাইগা আমার যে দ্ব্যর্থহীন ভালোবাসা, বাচ্চা কাইলে বাইকের পিছনে দুর্দান্ত গতিতে মোহাম্মদপুর ঘুরানির নায়ক ইমন ভাইয়ের অবদানই। আরেকটা বড়সড় অবদান আছে তার আমার জীবনে। সেটা হইতাছে আমরা কখনোই ক্যামেরার ফ্ল্যাশে অন্ধ হই নাই, আর পত্রিকায় প্রকাশিত হওয়ার লেগা বিখ্যাত হওয়ার যে ইন্দুর দৌড়, সেই ইন্দুর দৌড়ের বিষয়ে আমাকে রুচিতে বাঁধত। ইমন ভাই কইছিল, আকাশ দেখবি, মুখ উঁচু কইরা আকাশ দেখবি, টি শার্টের কলার রাখবি উঁচু, আর মনে রাখবি আমরা তো মোহাম্মদপুরের নূরজাহান রোডের পোলাপান। এই যে শহর, আমার হাতের রেখার মতন উজ্জ্বল আমার শহর, এই তো আমি কখনোই আমার শৈশব, আমার কৈশোরে কাটানো বন্ধু বান্ধব, বড় ভাই, মামা, বান্ধবীগণিয়া স্মৃতিচারণ করি না। কারণ তারা এই বাংলার ইতিহাসে জল সব নক্ষত্র। ফেসবুক সেলিব্রিটিগো সামনে এইসব কথা আসলে অবধারিতভাবে 17 কোটি বুদ্ধিকবির ভূমি। ক্যামেরার ফ্ল্যাশে অন্ধত্ব বরণ কইরা যে চোখ এই জীবন থেকে নেয়া স্মৃতি নিতে পারে না, তাকে সমস্যা হয়, অনেক সমস্যা। তারা এই সব ঘটনারে একটা স্পোর্টস বাইক, একটা লাল স্পোর্টস কার আর একটা জাগুয়ার, এই সব ঘটনারে তারা ভাবে রূপকথার গল্প। মোহাম্মদপুরের রিমন ভাই আর গুলশানের পরাগ মামা, আমাগো শৈশব সুন্দর আমাগো 91 থেকে 99, আমাগো ঢাকা, আমাগো শহর। রিক্সায় ঘুরতে ঘুরতে চইলা যাওয়া যাইতো তখন যে কোনো জায়গায়। আর আজকের মতন কোনো ভিআইপি সড়ক আসিল না কোথাও, আসিল রিক্সার নিচে হারিকেন। পথ ভুল হইতো না সহজে। একবার লোডশেডিংয়ের রাইতে একটা শেষ বারান্দায় দাঁড়াইতে দেয়ালের ওই পার থেকে ভাই তখন নায়ক সালমান শাহ ভাই কইল, এই যে নে তোর ম্যারাডোনার জার্সি, খুশি তো? এমন অগণিত স্মৃতি তার লগে। কেয়ামত থেকে কেয়ামত দেখা তার স্টাইলে পুরা বাংলাদেশ, জোয়ান বুড়া সবার ক্রেজ তখন ইমন ভাই। আমার বন্ধু সবুজ তো বহু বছর, ইমন ভাই মারা যাওয়ারও বহু বছর পর পর্যন্ত ভাইয়ের কোল টুপিটা পইরা ঘুরত। কি সেই সব দিন, যারে নিয়ে স্মৃতিচারণ করতেছি। মৃত্যুর দিন তার বয়স আছিল 24 বছর 352 দিন। সেই দিন আছিল 6 তারিখ 1996 সাল, শুক্রবার মনে হয়। ভাই তো তখন ইস্কাটন থাকে।
মাঝে মধ্যে মহল্লায় আইত। আমরা ভাইয়ের মরার খবর পাই দুপুর নাগাদ। দোকানে গিয়া টিপু ভাই আর মানিক মামারা মন খারাপ কইরা বইসা আছিল। বাসায় আইসা কাইন্দা দিছিলাম, বুক ভার হয়ে আইছি। নিশ্চিত হইতে পারতাছিলাম না ভাই কি খুন হয়েছিল নাকি আত্মহত্যা। পরদিন পত্রিকাগুলার দিকে চাউন যাইতাছিল না, হাহাকারের গান বাজতাছিল চারদিকে। খবর পাইছিলাম কয়জন বড় ভাইয়ের কাছে, আমাকে বিশ্বাস হয়নি ইমন ভাই এত দ্রুত চইলা যাইতে পারে, তাও আবার আত্মহত্যা। কেমন জানি লাগতাছিল, মানে বিশ্বাস হয় না, বুঝলেন না, মানে বিশ্বাস হয় না এমনটাই। তখন আমরা এত ছোট যে ভাই মারা যাওয়ানোর চেয়ে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি নায়ক শূন্য হয়ে গেছে, এইটা যে বড়, এটা বুঝতে পারি না। আসলে জোসেফ ভাই, রাকিব ভাইগো কল্যাণে বাংলা সিনেমার এত এত নায়ক করে আমরা আমগো মহল্লায় কিংবা তৃপ্তি কনফেকশনারির সামনে দেখছি যে তারা আলাদা কইরা কখনো নায়ক হয়ে উঠতে পারে নাই আমগো চোখে। যেমন ধরেন খলিল কাকা, উনি তো আমগো কাছে মহল্লার মানুষ, লাল ভেস্পা দিয়া ঘুইরা বেড়ানি আমগো চাচাই তো আসিল সারাটা জীবন না। আর ইমন ভাই, উনি তো আসিল সেই বড় ভাই যার কাছে আবদার করা যাইতো যে কোনো কিছু। আজ থেকে ঠিক 29টা বছর আগে, 1996 সালের 6 সেপ্টেম্বর, ওই দিন শুক্রবার সকালে তখনকার ঢাকায় সিনেমার জগতে সব থেকে বড় শূন্যতা তৈরি কইরা বিদায় নিছিল ইমন ভাই উর্ফ সালমান শাহ, যার পারিবারিক নাম আছিল শহীদ চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। 1971 সাল মুক্তিযুদ্ধের সময় 19 সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্ম নিছিল ভাই। তার বাবা কমরউদ্দিন চৌধুরী আর মা নীলা চৌধুরী। ইমন ভাই আসছিলেন পরিবারের বড় পোলা, আসছিলেন 71-এ, চইলা গেছিলেন 96-তে, মাত্র 25 বছর হয়নি। গড় আয়ুর তুলনায় একেবারেই নগণ্য বয়স। এত অল্প সময়ে কেন চইলা গেলেন তিনি, কেন চইলা যাইতে হইল, সেই রহস্য এখনো উন্মোচিত হয়নি। আসলে কি ঘটছিল সেই দিন, তা এখনো রহস্যের ভিতরে আছে। তয় সেই দিনের বিভিন্ন ঘটনাগুলা বিভিন্ন সময়ে বিভিন্ন বয়ানে বিভিন্ন মানুষের কাছ থেকে পাওয়া যায়। সালমান শাহ উর্ফ ইমন ভাই তখন থাকতেন রাজধানী ঢাকার ইস্কাটন রোডের ইস্কাটন প্লাজা ফ্ল্যাটে। সেই দিন সকাল 7টায় তার আব্বা কমরউদ্দিন চৌধুরী পোলা শাহরিয়ার চৌধুরী ইমনের লগে দেখা করতে ইস্কাটনের বাসায় গেছিলেন, কিন্তু পোলার দেখা না পাইয়া তিনি ফেরত আসেন। পরে অবশ্য বিবিসির এক সাক্ষাৎকারে আমরা জানতে পারি সেই দিনের ঘটনার বর্ণনা। ইমন ভাইয়ের মা নীলা চৌধুরী কইছিলেন বাসার নিচে দারোয়ান তার আব্বারে ছেলের বাসায় যাইতে দিতেছিল না। নীলা চৌধুরীর বর্ণনা মতে দারোয়ান কইছে, স্যার এখন তো উপরে যাইতে পারবেন না, কিছু প্রবলেম আছে, আগে ম্যাডাম রে মানে সালমান শাহর স্ত্রীরে জিগাইতে হইব। এক পর্যায়ে সালমান শাহর বাবা জোর করে উপরে গেছেন। কলবেল দেওয়ানের পর দরজা খুলছিল সামিরা। উনি সামিরারে কইছিলেন ইমনের সঙ্গে কাম আছে, ইনকাম ট্যাক্সের কাগজে সই করাইতে হইব, ওরে ডাকো। সামিরা কইছিল ও তো ঘুমে। তখন ওনার আব্বা কইছিলেন ঠিক আছে, আমি বেডরুমে গিয়া সই করায় আনি, কিন্তু পোলার ঘরে বাপেরে যাইতে দেয় নাই সামিরা। বেলা 11টার দিকে একটা ফোন আসে মা নীলা চৌধুরীর বাসায়। ওই টেলিফোনে বলা হইল সালমান শাহরে দেখতে হইলে তখনই যাইতে হইল। টেলিফোন পাইয়া নীলা চৌধুরী দ্রুত পোলা সালমান শাহর বাসার দিকে রওনা দিছিলেন। তয় সালমান শাহর ইস্কাটনের বাসায় গিয়া পোলা সালমান শাহরে বিছানার উপরে দেখতে পান নীলা চৌধুরী। এই বিষয়ে তার বক্তব্য আছিল খাটের মধ্যে যেই দিকে মাথা দেওয়ানের কথা সেই দিকে আসিল পা, আর যেই দিকে পা দেওয়ানের কথা সেই দিকে আসিল মাথা। পাশেই সামিরার এক আত্মীয়ের এক পার্লার আছিল, সেই পার্লারের কিছু মাইয়া ইমনের হাতে পায়ে সরিষার তেল দিয়া দিতেছিল। আমি তো ভাবছি ফিট হয়ে গেছি। আমি দেখলাম আমার পোলার হাতে পায়ের নখগুলা নীল। তখন আমি আমার জামাইরে কইলাম আমার ছেলে তো মইরা যাইতেছে, হাসপাতালে নিতে হইব।
ইস্কাটনের বাসা থেকে সালমান শাহরে হলি ফ্যামিলির হাসপাতালে নেওয়া হইলে সেইখানকার ডাক্তাররা তারে মৃত ঘোষণা করেন। এরপর ঢাকা মেডিকেল কলেজ আর হাসপাতালে ময়নাতদন্ত শেষে কওয়া হয় সালমান শাহ আত্মহত্যা করছেন। বরাবরই পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় সালমান শাহকে হত্যা করা হয়েছে। নীলা চৌধুরীর অভিযোগ আছিল তারা হত্যা মামলা করতে গেলে পুলিশ অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করছে। পুলিশ কইছিল অপমৃত্যুর মামলা তদন্তের সময় যদি বের হয়ে আসে এইটা হত্যাকাণ্ড, তাইলে সেইটা অটোমেটিক হত্যা মামলায় মোড় নিব। এরপর আমাকে খুব জানতে ইচ্ছা হয় আসলে তার মৃত্যু বা অপমৃত্যু কিংবা হত্যার আগের দিন কি হয়েছিল। বিভিন্ন পত্রিকা আর মানিক মামা পল্লব কাকার কাছ থেকে জানতে পারি 5 সেপ্টেম্বর সন্ধ্যায় প্রেম পিয়াসী ছবির ডাবিং করতে এফডিসিতে গেছিলেন সালমান শাহ। সেইখানে ডাবিংয়ের জন্য আগে থেকেই উপস্থিত আছিলেন এই ছবির নায়িকা শাবনূর। এফডিসিতে পৌঁছানির কিছুক্ষণ পর সালমান শাহ ওনার আব্বারে ফোন কইরা তার স্ত্রী সামিরারে নিয়ে এফডিসির সাউন্ড কমপ্লেক্স আসার জন্য বলেন। ফোন পাওয়ার পরপরই ওনার আব্বা সামিরারে নিয়ে এফডিসি আসেন। শ্বশুরের লগে সাউন্ড কমপ্লেক্সে আইসা সামিরা দেখতে পান সালমান আর শাবনূর ডাবিং রুমে খুনসুটি করতেছে। ওই সময়ের বেশ কিছু বিনোদন পাক্ষিক সালমান শাহ আর শাবনূরের প্রেম নিয়ে প্রপাগান্ডা চালাইতেছিল। সালমান শাহরে শাবনূরের লগে খুনসুটি করতে দেখা রাইগা যান সামিরা। সালমানের বাবা চইলা যাওয়ানোর পর সামিরাও দ্রুত গাড়িতে উঠে বসেন। অবস্থা জটিল, বিষয়টা বুঝতে পাইরা একই গাড়িতে উঠেন সালমান শাহর পরিচালক বাদল খন্দকার। কিন্তু গাড়িতে বৈশা সালমানের লগে কথা কন নাই সামিরা। তারে বোঝাইতে থাকেন বাদল খন্দকার যে এইগুলা সামান্য খুনসুটির বাইরে কিছু না, পত্রিকার খবরে এত গুরুত্ব দেওয়ার কিছু নাই। গাড়ি এফডিসির গেট পর্যন্ত গেলে সালমান শাহ প্রধান ফটকের সামনে নাইমা যান। তার লগে থাকা বাদল খন্দকারও নাইমা পড়েন। এরপর সেইখানে কিছুক্ষণ আড্ডা দিয়া ডাবিং রুমে ফিরা গেল, ডাবিং হয় নাই আর। পরে রাত 11টার দিকে নিউ ইস্কাটন রোডের ইস্কাটন প্লাজার B11 নাম্বার ফ্ল্যাটে সালমান শাহরে পৌঁছায় দিয়া বিদায় নেন বাদল খন্দকার। বাসায় ফেরার পর রাইতের ঘটনা নিয়ে বিভিন্ন রকমের বক্তব্য পাওয়া যায় সেই সময়ের পত্রিকাগুলোতে। তবে সেই সব বক্তব্য প্রত্যক্ষদর্শী কাউরও বয়ানে ধারণ করা হয়নি। পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক বাদল খন্দকার কইছিলেন তিনি পরদিন সকালেই সালমানের বাসায় গেছিলেন ছবির কাজের শিডিউল নিতে। তিনি সেইখানে সকালে গেলে বাসার নিচে দারোয়ানরা কওয়াকই করতাছিল সালমান শাহ রাইতেই ফাঁস দিয়ে মারা গেছেন। সিনেমার পরিচালক শাহ আলম কইছিলেন শেষের দিকে অনেক মানসিক চাপে আছিলেন সালমান শাহ। পরিবারের সদস্যগুলোকে সম্পর্কের টানাপোড়ান আর প্রযোজকগুলোকে বোঝাপড়ার ঘাটতি তৈরি হয়েছিল। কিছুদিন এইসব নিয়ে নিষিদ্ধও আছিলেন সমিতির কাছে। এত কিছু ঘটে গেছিল চাইপাশে, অথচ কেউ কিছু জানতে পারতেছিল না। 6 সেপ্টেম্বর 29 বছর আগে ঢাকার চলচ্চিত্রে রাজত্ব করা মানুষটা অনেক দূরে, এতটা দূর যেই দূরত্ব আর অতিক্রম করা যায় নাই কোনোদিন। তিনি কি দেখতেছেন ছাইরা যাওয়া ভক্ত অনুরাগীরা কি গভীর শ্রদ্ধার ভালোবাসায় তারে মনে রাখছে আইজও এই 29 বছর পরেও। তিনি কিভাবে মারা গেছেন এই সব প্রশ্নের উত্তর আজও এই 29 বছর পরেও মানুষ খুঁজা বেড়াইতেছে। তবে তিনি বাইচা থাকবেন। তিনি কিভাবে মারা গেছেন, তার মৃত্যুটা আসলে কেমনে হয়েছিল, এই সব প্রশ্নের উত্তর খুঁজা বেড়ানো সত্ত্বেও কারোর কাছে জানা নাই কিছু। তবে তিনি বাইচা থাকবেন মাত্র 4 বছরের ক্যারিয়ার দিয়া। বাইচা থাকবেন অজস্র মানুষের ভালোবাসায়। কেয়ামত থেকে কেয়ামত তুমি আমার, অন্তরে অন্তরে বিক্ষোভ, প্রেম যুদ্ধ, দেনমোহর, স্বপ্নের ঠিকানা, আঞ্জুমান, বিচার হবে, এই ঘর এই সংসার, স্বপ্নের পৃথিবী, সত্যের মৃত্যু নেই, জীবন সংসার, মায়ের অধিকার, চাওয়া থেকে পাওয়া, আনন্দশ্রুর মতো ব্যবসা সফল সিনেমার ভিতরে দিয়া নিজ অভিনয় গুণে। বাইচা থাকবেন ভক্তদের অন্তরে, ছোট ভাইগো স্মৃতিতে। ইমন ভাই আপনি থাকবেন তারা জ্বলা রাইতে ম্যারাডোনার জার্সি হাতে, Y12 বাসার সামনে স্মৃতিতে। অন্ধকার হইয়া গেলেও, লোডশেডিং হইলেও এই সব স্মৃতিগুলা আজও জল করতাছে।
পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।